স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন এপির ব্যুরো চিফ জুলহাস আলম এবং লেখক ও সাংবাদিক নজরুল মিন্টু। স্বাগত আপনাদের আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। শুরুতেই দেখে নিব গতকাল যেই প্রধান খবর ছিল সেই খবরগুলোর কিছু অংশ। হরতাল অবরোধ অবৈধ ঘোষণা করে তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। সহিংসতার হাত থেকে জনগণের জানমাল রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশও দিয়েছে আদালত। সরকারকে নির্দেশ দিয়েছেন যারা হরতালের নামে সন্ত্রাস, মানুষ খুন, রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে। আজকের সরকারে যারা আছেন তারা 173 জন হরতাল করেছিল। হরতাল ধরে নিশ্চয়ই তারা চায় না হরতালের কর্মসূচি বন্ধ হোক। সুতরাং এটা বলতে এটা আওয়ামী লীগের বেশি বিপদ হবে যদি হরতাল আবার বন্ধ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির গুলশান অফিসে কোনো জঙ্গি সন্ত্রাসী আছে কিনা এবং তারা ফোন করে পেট্রোল বোমা মারার নির্দেশ দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী একথা বলেন। সহিংসতাকারীদের সঙ্গে আলোচনা হবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। তাই 50-60 জন মানুষ ওখানে বসে কি করছে? তাহলে উনি অফিসে বসে কাদের পাহারা দিচ্ছেন? ওনার রাজনৈতিক কর্মী না সন্ত্রাসী? বা ওই অফিসে কি আছে? হ্যাঁ, এখানে মাননীয় একজন সদস্য এই প্রশ্নটা তুলেছেন। আমার মনে হয় এটাও দেখা উচিত যে সেখানে কোনো জঙ্গি সন্ত্রাসী কেউ আছে কিনা, এবং টেলিফোন করে করে সব জায়গায় নির্দেশ দিয়ে দিয়ে এই মানুষ পোড়ানোর ব্যবস্থা করছেন। এখানে আরেকটি বিষয় খুঁজে বের করতে হবে, কারা তাদেরকে অর্থ দিচ্ছে। অবরোধ হরতালের নামে চলা নাশকতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ কারণেই বাংলাদেশ থেকে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যার কারণে পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি হাতে নাতে ধরা পড়েছেন। এখানে জামাত, বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করে নাশকতা সৃষ্টি করার জন্য তারা টাকা পয়সা খরচ করেছেন। নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য, জাতীয় সংলাপ ও জাতীয় সনদ রচনার যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি। এক বিবৃতিতে একথা জানিয়েছে দলটি। এদিকে 20 দলের হরতালে রাজধানীর জনজীবন প্রায় স্বাভাবিক রয়েছে। ঢাকার বাইরের জেলাতেও বেড়েছে যান চলাচল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সিলেটে এক অনুষ্ঠানে তিনি জানান, আপিল বিভাগে বিভক্ত রায় দেয়া বিচারক এরই মধ্যে লিখিত রায় জমা দিয়েছেন। দাপ্তরিক প্রক্রিয়া শেষে প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ রায়। যিনি আপনার বিভক্তি রায় দিয়েছিলেন তার যে লেখা রায় সেটা বোধহয় 2-1 দিন আগে তিনি সেটা দিয়ে দিয়েছেন। এখন যে রায় ছিল সেই রায়ে বলা হয়েছিল যে 15 দিনের মধ্যে রিভিউ করা যাবে। তো আসামি পক্ষ যদি 15 দিনের মধ্যে রিভিউ করে সেটা একটা রিভিউ করতে পারে। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সম্পন্ন। ধন্যবাদ। জুলহাস ভাই, আমরা তো আজকে একটি নতুন জিনিস দেখছি যে অনেকদিন ধরেই কিন্তু এই ধরনের কথাবার্তা দাবি তোলা হচ্ছিল যে হরতাল এবং অবরোধ এবং এই ধরনের সহিংস কর্মসূচি যেগুলো থাকে সেই কর্মসূচিগুলো যেই ধরনের সহিংসতাগুলো যে ধরনের কর্মসূচি উস্কিয়ে দেয় এই ধরনের কর্মসূচি নিষিদ্ধ করার দাবি অনেকদিন ধরে তুলছিলেন। এবং আজকে আমরা কিন্তু দেখলাম যে হাইকোর্ট এই ধরনের কর্মসূচি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই বিষয়ে জানতে চেয়ে একটি রুল জারি করেছে এবং সহিংসতার হাত থেকে জনগণের জানমাল রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হরতাল, অবরোধ বা যে কোনো সময়ে যেই ধরনের সহিংসতা, এমনিতেই তো সহিংসতা একটি অবৈধ জিনিস হওয়া উচিত। পেট্রোল বোমা মারা বা ককটেল মারা এগুলো তো এমনিতেই আইনত দণ্ডনীয় অপরাধ। হাইকোর্টকে কেন এই বিষয়ে আবার নির্দেশ দিতে হচ্ছে? তার মানে কি আসলে এগুলো যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না? না, হাইকোর্ট তো স্বতঃপ্রণোদিত হয়ে এটি করেনি। যে কোনো নাগরিকের হাইকোর্টের কাছে যাওয়ার অধিকার আছে। একটা রিটের প্রেক্ষিতে বিষয়টি এসছে। সেই জায়গা থেকে কোর্টে রাজনীতিটা চলে যাওয়া বা রাজনীতি যাওয়া এটা নতুন কিছু নয়, শুধু বাংলাদেশে না অন্যান্য জায়গায় হয়। বিশেষ করে সম্প্রতি আমরা দেখেছি থাইল্যান্ডের ক্ষেত্রে সেরকম হয়েছে। ইন্ডিয়াতে অনেক কেস আছে খুবই পলিটিক্যালি সেন্সিটিভ যেগুলো উচ্চ আদালতে যায়।
তো আমাদের এখানে যেটা হয়েছে, পাকিস্তানও সেটা হয়েছে। পাকিস্তান আমাদের জন্য খুব একটা ভালো উদাহরণ নয়, তারপরেও এটা হয়েছে, এবং বাংলাদেশে এটা নতুন নয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়া এবং পরবর্তী প্রেক্ষাপট এবং আরো অনেক বিষয়, সংবিধান সংশোধনী বাতিল হওয়া, মৌলিক অনেকগুলো সাংবিধানিক বিষয়, সেগুলো নিয়ে কোর্টেই অনেক কিছু সুরা হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের একটা এই হলে যে সংবিধানকে নানা সময় নানা প্রেক্ষিতে ব্যাখ্যা করে এবং সেটার ভিত্তিতে একটা অবস্থান নেওয়া বা সরকারকে নির্দেশ দেওয়া, অথবা কেউ যদি ক্ষুব্ধ হয় কোনো নাগরিক, সেই প্রেক্ষিতে একটা অবস্থান নিতেই পারে। তবে কোর্ট যেহেতু এটা বলেছে, এটি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, এটা নতুন কিছু নয়। কারণ এই দেশের জনগণ তারা ভোগান্তির শিকার, তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেশের ব্যবসা বাণিজ্য একদম ধসে যাচ্ছে, বাচ্চাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাচ্ছে, তরুণদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্য খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সার্বিকভাবে দেশের যে অর্থনীতি সেটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তো সেই জায়গা থেকে হাইকোর্টের এই ধরনের অবজারভেশন বলি, আর যদি নির্দেশ এবং যেটা দিয়েছে রুল জারি যেটা করেছেন, সেই জায়গায় এখানে দুটো পার্ট। একটা হচ্ছে যে হরতাল অবরোধের নামে নৈরাজ্য রোধ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। আরেকটা হলো যে নৃশংস অবরোধ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই ব্যাপারে জানতে চেয়েছেন মাননীয় হাইকোর্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা এক ধরনের এই যে আকাঙ্ক্ষা আছে সেটাকে আবার নতুন করে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া। আসলে ওই প্রশ্নটি করিনি, আমার বলতে হয়তো ভুল হয়েছে। সেটি হচ্ছে আমি হাইকোর্ট যে রুল জারি করেছে বা জানতে চেয়েছে বা বন্ধ করতে বলেছে সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এর মানে কি আসলে এটি দাঁড়াচ্ছে না যে এখন পর্যন্ত সরকার আসলে প্রয়োজনে যে পদক্ষেপ নেওয়া উচিত সেটি নেয়নি, এই কারণেই হাইকোর্ট এই রুল জারি করতে বাধ্য হয়েছে? এটা কি দাঁড়াচ্ছে বাধ্য হয়েছে সেটা বলবো না। যদি এটা সোমোটো রুল হতো তাহলে এক ধরনের, এটা যেহেতু আমি আগেই বললাম যেহেতু গেছে, তো এটা তো বাস্তবতা যা দেশে একটা অরাজকতা চলছে নানা ফর্মে। এখন সেটার জন্য কে দায়ী কে দায়ী না, সেই ব্যাখ্যা বিশ্লেষণের আগে আসলে মানুষ তো ভোগান্তির শিকার হচ্ছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে হাইকোর্ট যে অবস্থানটা নিয়েছেন সেটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনই ঘটেছে। আর বাস্তবে যেটা হচ্ছে যে ডেফিনেটলি সরকার হয়তো অনেক ক্ষেত্রে চেষ্টা করে ব্যর্থ হচ্ছে, সেটা তারা না বললেও। কারণ এখানে সরকারের লোকজন বলার চেষ্টা করে যে আপনি আমার ঘরে ঘোষণা দিয়ে আগুন দিয়ে তারপর বলেন যে এবার আগুন নিভান। তো এই ধরনের অবস্থান যখন থাকে তখন সেটা অনেক সময় অনেক কিছু করণীয় করার থাকে না বলে তারা বলার চেষ্টা করেন। আবার অন্যদিকে বিরোধী দল থেকে বা বিএনপি থেকে বলা হচ্ছে যে এইসব নাশকতা এসের সাথে তারা জড়িত নয়। তো সেটা যদি জড়িত না হয়, আমার কাছে সেটি খুব একটি তাদের বক্তব্য পরিষ্কার নয়, তাদের অবস্থান পরিষ্কার নয়। জড়িত যদি না হন তাহলে সেটা প্রমাণ কিভাবে আপনারা করবেন, সেই বিষয়টি জনগণের কাছেও পরিষ্কার নয়। তো বিভ্রান্তি সেখানে রয়ে গেছে। সেই বিভ্রান্তির জায়গা থেকে আলটিমেটলি যেটি হচ্ছে যে মানুষের ভোগান্তি বাড়ছে এবং বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে হতাশা বাড়ছে, এবং এই হতাশাকে পুঁজি করে কে লাভবান হতে চান, কোন পক্ষ কিভাবে লাভবান হতে চান আমরা জানি না। তবে দেশের জন্য এটি যেহেতু মঙ্গল বয়ে আনছে না, সেই জায়গা থেকে হাইকোর্টের অবস্থানকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঠিকই আছে, এবং সরকারকে সেই জায়গা থেকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে। এবং কেন অবৈধ ঘোষণা করা হবে না, কারণ আপনি দেখেন এই যে আমরা ডেমোক্রেসির কথা বলি, এই যে অচল অবস্থা দেশে, এই যে পেট্রোল বোমা ঘোষণা দিয়ে মারা হচ্ছে, কে মারছে না মারছে, কিন্তু এর পেছনে তো রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটিকে আপনি আমেরিকায় চিন্তা করতে পারেন? অনেকে বলতে পারেন বাংলাদেশের সাথে আমেরিকা তুলনা যা হয় না। এটিকে ইউরোপের কোনো দেশে আপনি চিন্তা করতে পারেন? কল্পনা করা যায়? এটিকে ইভেন মিডল ইস্টে যেখানে গণতন্ত্র নেই সেখানে আপনি কল্পনা করতে পারেন? এটিকে চায়নায় আপনি চিন্তা করতে পারেন? এটি কি মালয়েশিয়ায় আপনি ভাবতে পারেন? মানে অর্থনৈতিকভাবে উন্নত এরকম যে কোনো জায়গায় আপনি দিনের পর দিন পেট্রোল বোমা মারা হচ্ছে, দিনের পর দিন নাশকতা করা হচ্ছে রেল লাইনে, এটিকে আপনি এইরকমভাবে আজকে প্রায় বোধহয় 41 দিন, এটি কি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে এটা কল্পনা করা যায়? বিশেষ করে এশিয়ার অনেক দেশে কি কল্পনা করা যায়? যেটা সাউথ কোরিয়াতে আপনি কল্পনা করতে পারেন? তার মানে কি? তার মানে হচ্ছে দেশে এক ধরনের অরাজকতা চলছে এবং সেটি বন্ধ করার নির্দেশ হাইকোর্ট দিতেই পারে। এবং আমি মনে করি যে সেটি নির্দেশের মধ্যে না থেকে এটা আরো বেশি কনক্রিট হওয়া উচিত। সেটা সরকারের জন্য হোক, সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। সেই জায়গায় যদি সরকার ব্যর্থ হয় তাহলে সরকারকে অবশ্যই মাসুল দিতে হবে। সরকার মানে কি আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে সরকার,
আওয়ামী লীগকে সেটা দায় নিতে হবে। আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে এটা যদি থামাতে না পারে তাহলে তাকে এটা রাজনৈতিকভাবে মাসুল দিতে হবে। মিন্টু ভাইয়ের কাছে আমরা যাবো একটি বিষয়, একই বিষয়ে জানতে চাচ্ছি যে আসলে যেই সহিংসতা তো আসলেই একটি অপরাধের মধ্যেই পড়ে, সেটি যেই করে থাকুক, বিএনপি দাবি করছে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ দাবি করছে বিএনপি এই নাশকতা করছে, কিন্তু সহিংসতাকে আসলে আইন করে বন্ধ করা যাবে যেই ধরনের সহিংসতা চলছে? এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, 50 সেকেন্ডের একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। মিন্টু ভাইয়ের কাছে যদি যাই, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে যতই হরতাল অবরোধ ডাকা হোক না কেন মাঠে কর্মীদের দেখা যাচ্ছে না, কিন্তু নাশকতা যেগুলো চলছে, পেট্রোল বোমা মারা চলছে, বাসে মানুষকে পোড়ানো হচ্ছে, এগুলোর দায় কিন্তু বিএনপির উপরেই চাপানো হচ্ছে, যেহেতু তারা হরতাল অবরোধের ডাক দিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে হরতাল অবরোধ বন্ধ করলে আইন করে, তার ফলে কি নাশকতা বন্ধ হবে? তাহলে সরকার যদি চায় তাহলে অবশ্যই নাশকতা বন্ধ হতে পারে। এখন যেটা অভিযোগ সরকারের বিরুদ্ধে, যে সরকার তো অ্যাকশনে যাচ্ছে না, সরকার যদি উদ্যোগ নিত তাহলে আজকে হাইকোর্ট থেকে এই ধরনের একটা রায় বা ঘোষণা আসতে পারতো না। কারণ যারাই হরতাল ডাকুক, আজকাল হরতালটা কিভাবে হচ্ছে, একটা স্লিপ দিয়ে হরতাল হয়ে যাচ্ছে, যেটা কিছুটা আমাদের মিডিয়ার উপরও দায়িত্ব বর্তায় যে কে বা কারা স্লিপ দিল সেখানে আমরা স্কলিংয়ে দিয়ে দিচ্ছি, আমরা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব জায়গায় আমরা দিয়ে দিচ্ছি, টেলিভিশনে প্রচার করছি যে 3 দিন হরতাল বা 4 দিন হরতাল, কিন্তু মূল যে জায়গা থেকে আসার কথা সেই জায়গা থেকে কিন্তু হরতাল বা অবরোধের ডাক আসছে না। কারা ডাকছেন আমরা সামনাসামনি দেখতেও পাচ্ছি না। আমরা দেখতেও পাচ্ছি না, কেউ একজন দিয়ে দিল। দেখা যায় দূর দূরান্তে রংপুরের কোনো এক মফস্বল শহর থেকে কেউ হরতালের ডাক দিল, সেখানেও আমরা ন্যাশনাল টিভিতে, ন্যাশনাল নিউজ পেপারে দেখাচ্ছি যে হরতাল আসছে 3 দিনের। এটা দেখা দেখি সবাই উৎসাহিত, আমরাও তাদেরকে উৎসাহটা জাগাচ্ছি। আবার হরতাল যদি দেখা যায় যে গাড়ি চলছে, দোকানপাট খোলা, আমরা বলি যে নিরুত্তাপ হরতাল, আমরাই উৎসাহ দিচ্ছি যে হরতাল তো নিরুত্তাপ হচ্ছে, তোমরা একটু আরো আগুন জ্বালাও। তো এটা আমাদের উপরেও কিছু দায় দায়িত্ব বর্তায়। আর সরকার যারা হরতাল বা অবরোধ বা স্লিপ দিয়ে হোক বা যেভাবে হোক ডাকছে, তার বিরুদ্ধে অবশ্যই প্রচলিত আইন, আমি তো শুনলাম যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে প্রচলিত আইনেই এর ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু আসলে তো নেওয়া যাচ্ছে না। যেভাবে মানুষকে পোড়ানো হচ্ছে, মানুষ যেভাবে আতঙ্কিত, ট্রেনে, বাসে, গাড়িতে, দোকানে, রাস্তাঘাটে, সব জায়গায়, তো এটা এই ধরনের ঘটনা কিন্তু পৃথিবীর অন্য কোথাও নাই। আপনি সুদান বলেন, সোমালিয়া বলেন, যে ইরাক বলেন, কিংবা লিবিয়া, যেসব জায়গায় আমাদের যুদ্ধ বা গ্রুপিং আছে, আপনার হানাহানি আছে, সেসব জায়গায় কিন্তু এই ধরনের নৃশংস বিষয়াদি কিন্তু কোথাও নাই। এবং আমি জুলের সাথে একমত যে উনি যে পয়েন্টগুলো বললেন যে নাশকতা, এবং এই নাশকতার বিরুদ্ধে সরকারের এগিয়ে আসা উচিত। একটা নাশকতায় বা একজনকে ধরেই সেই পথে কিন্তু এগিয়ে আসা মানে কি বোঝাচ্ছেন? বুঝাচ্ছি যে ধরুন যে পেট্রোল বোমার সাথে দেখা গেছে যে বিএনপির অনেক বা শিবিরের অনেক লোক জড়িত, তাদেরকে ধরা হয়েছে। তো সেখান থেকেই তো পুরো জিনিসটা চলে আসতে পারতো যে এটা কে। আজকে দেখুন আরেকটা নিউজ আমি দেখলাম যে আমাদের একটা প্রবণতা, ট্রেন্ড যেটা, সেটা হচ্ছে যে কোনো লোককে আমরা রাজনৈতিক কালার দিয়ে দিই, সেটা ভবঘুরে হোক কিংবা মাঝারি ব্যবসায়ী হোক, ছোট ব্যবসায়ী হোক, কেউ একজন মারা গেল তাকে আমরা দলীয় কর্মী বলে বা যে কোনো দলীয় পরিচয়টা দিতেই আমরা আগ্রহ বোধ করি, এবং এতে গিয়ে হানাহানি